সেটাই জানতে চাই আমরা। লিপিড সালফোলিপিড ফসফোলিপিড পর্যন্ত পড়ানো হয়েছিল। ও মানে তোমরা যৌগিক লিপিড পড়তেছো তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, যৌগিক লিপিডের তোমরা পড়েছো তাহলে কোন সালফোলিপিড আর ফসফোলিপিড পড়ছো? হ্যাঁ স্যার। ও তাহলে তো এখনো তোমার ইয়ে বাকি আছে, গ্লাইকোলিপিড বাকি আছে, তারপরে হচ্ছে তোমার লাইপোপ্রোটিন বাকি আছে, তাই না? এই দুটো তোমাদের বাকি আছে তো? জি স্যার। ঠিক আছে, এখনই লিখে দিচ্ছি আমরা। আচ্ছা, তার আগে আমরা একটু রিভিউ করি যে আমরা কি পড়ছিলাম, তাই না? আমরা পড়ছিলাম হচ্ছে লিপিড। আবার হেসো না যে স্যার এতদিন পরে যদি এই কথা বলেন তাহলে কেমন করে হয়। আমরা যে লিপিড পড়তেছি তা তো আমরা জানি, হ্যাঁ তোমরা জানো। তারপরেও আবার এমন কেউ থাকতে পারে যে হয়তো জানিই না। এরকম একদম নতুন কেউ আছো ক্লাসে? নতুন কেউ আছো একদম? আজকে প্রথম অ্যাড হয়েছে এরকম আছো কেউ? এই যে মাসুমা সিদ্দিকা, তুমি কি নতুন? স্যার আমি আবিদ হাসান। ও তুমি অন্য আইডি দিয়ে ঢুকছো? জি স্যার। ঠিক আছে, ভালো করছো। কার আইডি এটা? আমর? জি স্যার, আম্মুর ব্যাকআপ আইডি হিসেবে তৈরি করছি। আচ্ছা, ভালো করছো। আগেরটা তাহলে লিভ নাও। আগেরটা লিভটা এমনি স্যার, এটা জুমের জন্য শুধু জিমেইল সাইন করা স্যার, এমনি মেসেঞ্জারে আমারটাই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ছি লিপিড, তাই না? অ্যালকোহল প্লাস ফ্যাটি অ্যাসিড, এই দুইটাকে যদি আমরা স্টার বন্ধনী দিয়ে আটকাই, লেখা পরিষ্কার দেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা, যদি অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডকে আমরা স্টার বন্ধনী দ্বারা আটকাই, যুক্ত করি, তাহলেই তৈরি হয়ে যাবে লিপিড। ঠিক আছে, ভালো কথা। লিপিডকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করেছি, তিন ভাগে: সরল, তারপর হচ্ছে যৌগিক, আর হচ্ছে উদ্ভূত। ঠিক আছে, সরল আমরা পড়ে ফেলেছি, যখন কোন লিপিডের ভেতরে শুধুমাত্র অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড থাকে, আর কিছু থাকে না, তখন সেটা সরল লিপিড। সেটার আবার দুইটা ভাগ করেছি, একটা ছিল ট্রাইগ্লিসারাইড, আর একটা হচ্ছে মোম। ট্রাইগ্লিসারাইডকে আবার দুই ভাগে ভাগ করছিলাম, কি কি? তেল আর চর্বি। এই ট্রাইগ্লিসারাইড কিরকম? এক অণু গ্লিসারল, যার 3টা হাইড্রোক্সিল মূলক থাকে, তার সাথে যদি 3টা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড, তাহলে সেটা হবে ট্রাইগ্লিসারাইড। এটা আবার দুই প্রকার, তেল আর চর্বি। সেটা কিরকম? যখন এক অণু গ্লিসারলের সাথে 3 অণু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, যে ফ্যাটি অ্যাসিডে একাধিক দ্বিবন্ধন আছে, তাহলে সেটা তেল। আর যে ফ্যাটি অ্যাসিডে কোনো দ্বিবন্ধন থাকে না, শুধু এক বন্ধন, তাকে বলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যদি এক অণু গ্লিসারলের সাথে 3 অণু সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, তাহলে যে ট্রাইগ্লিসারাইড তৈরি হয় তার নাম চর্বি। তারপরে পড়েছি মোম। মোম আমরা বলেছি আমরা এমন অ্যালকোহল নিব যার ভিতরে কার্বন পরমাণু থাকবে 24 থেকে 36টা, আর এমন ফ্যাটি অ্যাসিড আমরা নিব যার ভিতরে কার্বন পরমাণু থাকবে 20 থেকে 24টা, এবং অ্যালকোহলটাও হবে মনোহাইড্রিক অ্যালকোহল, আর ফ্যাটি অ্যাসিডটাও হবে মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড। সেই দুইটাকে যদি আমি যুক্ত করে দেই, তাহলে তৈরি হবে মোম। এভাবে আমরা মোম আর ট্রাইগ্লিসারাইড পড়ার পরে আমরা যৌগিক লিপিড পড়তে এসেছিলাম। যৌগিক লিপিড কিভাবে পড়লাম? আমরা বলেছি যদি এমন হয় যে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড এই দুইটা তো থাকবেই, তার সাথে যদি আলাদা কোনো একটা পদার্থ মিশে লিপিড তৈরি হয়, তাহলে সেই লিপিডের নাম হবে যৌগিক লিপিড। আলাদা যে পদার্থটা যুক্ত হবে তার নাম হবে প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপ কোনো একটা জৈব যৌগ হতে পারে, কোনো একটা অজৈব যৌগ হতে পারে, হ্যাঁ, কোনো একটা ধাতব পদার্থ হতে পারে, কোনো একটা অধাতব পদার্থ হতে পারে, এনিওয়ে। তো সেই প্রস্থেটিক গ্রুপ যদি এক একটা লিপিডের এক এক রকম হয়, তাহলে তার উপর ভিত্তি করে যৌগিক লিপিডের নাম হবে ভিন্ন ভিন্ন। কিরকম? যেমন আমরা বলেছিলাম সবার প্রথম সালফোলিপিড। সালফোলিপিড হচ্ছে এমন একটা লিপিড যে লিপিডের ভিতরে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের সাথে সালফার থাকবে। আমরা পড়েছি ফসফোলিপিড।
ফসফোলিপিড হচ্ছে এমন যৌগিক লিপিড যার অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস থাকবে। সালফোলিপিডটা কোথায় পাওয়া যায় বলেছিলাম? উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। আর ফসফোলিপিডটা কোথায় পাওয়া যায়? কোষের মেমব্রেনের মধ্যে পাওয়া যায়। তাছাড়া তোমার বিভিন্ন প্রাণীর রক্তের রসের ভেতরে পাওয়া যায় ফসফোলিপিড। আমরা বিভিন্ন রকমের ফসফোলিপিডের নাম বলেছি, লেসিথিন, সেফালিন, ফসফাটাইডিক অ্যাসিড, প্লাজমালোজেন, কার্ডিওলিপিন ইত্যাদি ইত্যাদি। এখন আমরা শুরু করব নাম্বার 4, সরি নাম্বার 3 তো হয়ে গেছে বোধহয়। নাম্বার 3 হয়ে গেছে নাকি? সালফোলিপিড, ফসফোলিপিড। এবার হবে নাম্বার 3, গ্লাইকোলিপিড। এটা হয়নি তোমাদের, হয়েছে? না স্যার। না স্যার। এইখান থেকে শুরু করব। তাহলে আমরা কি করলাম? পেছন থেকে পড়াটা একবার একটু দেখে আসলাম যে আমরা আসলে কি পড়েছি এখন পর্যন্ত, আমাদের পড়ার পজিশনটা কোথায় সেটা আমরা দেখলাম। তাহলে এখন নাম্বার 3 যদি হয় রোমান 3, তাহলে সবাই লেখো গ্লাইকোলিপিড। আমরা একটা সংজ্ঞা দাঁড় করিয়েছিলাম সালফোলিপিডের জন্য, ফসফোলিপিডের জন্য। কিরকম? যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে সালফার যুক্ত থাকে তখন তাকে সালফোলিপিড বলে। আবার পরবর্তী সংজ্ঞার সময় আমরা একটা টান দিয়ে গেছি। টানের মধ্যে আসলে কি কথাটা ছিল? যে যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে, যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস যুক্ত থাকে তখন তাকে ফসফোলিপিড বলে। এবার আমরা গ্লাইকোলিপিডের মধ্যে ওরকম একটা টান দিব। এই টানের ভিতরে কি কথা থাকবে? যে যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে, ওই কথাটা আমরা লিখবো না। এবার লেখো প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে, শর্করা। এবার এটা লিখতে থাকো। যখন এই টান দেওয়া মানে হচ্ছে টানের ভিতরে কি আছে? যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে, যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোলিপিড বলে। যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোলিপিড বলে। দরজা আটকে দাও। যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোলিপিড বলে। তখন তাকে গ্লাইকোলিপিড বলে। লিখছ? জি স্যার। দাঁড়ি। এবার সাথেই লেখো, আমি কয়েকটা শব্দ লিখবো, সেই শব্দগুলো তোমরা লিখবা। লেখো, এই শব্দটা দেখো পড়া যায় কিনা। পড়া যায়? জি স্যার। গ্যাংলিওসাইট। লেখো গ্যাংলিওসাইট, কমা সেরিব্রোসাইট নামক ফসফোলিপিড। গ্যাংলিওসাইট, কমা সেরিব্রোসাইট নামক ফসফোলিপিড প্রাণী দেহে পাওয়া যায়, প্রাণী দেহে পাওয়া যায় এবং এবং সালফাটিড, সালফাটিড নামক, সালফাটিড নামক গ্লাইকোলিপিড
এবং সালফাটিড নামক গ্লাইকোলিপিড, সালফাটিড SULPHATID, সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী ও তুলার বীজে পাওয়া যায়। সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী ও তুলার বীজে পাওয়া যায়। সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী ও তুলার বীজে পাওয়া যায়। গ্যাংলিওসাইড আর সেরিব্রোসাইড নামক গ্লাইকোলিপিড পাওয়া যায় প্রাণীতে, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায়। সালফাটিড আর গ্লাইকোলিপিড গ্যাংলিওসাইড পাওয়া যায়, গ্যাংলিওসাইড আর সেরিব্রোসাইড নামক গ্লাইকোলিপিড পাওয়া যায় মেরুদণ্ডী প্রাণীতে, আর সালফাটিড নামক গ্লাইকোলিপিড পাওয়া যায় সূর্যমুখী আর তুলার বীজে। এটা তো উদ্ভিদ পাওয়া যায়। লিখছ? জি স্যার। তাহলে গ্যাংলিওসাইড আর সেরিব্রোসাইড এই দুইটা গ্লাইকোলিপিড পাওয়া যায় মেরুদণ্ডী প্রাণীতে, এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে। আর সালফাটিড নামক গ্লাইকোলিপিড পাওয়া যায় সূর্যমুখী আর তুলার বীজে। এই উদাহরণগুলো ভালো করে পড়বা, এগুলো এমসিকিউতে দিতে পারে কিন্তু। পড়তে পারছো? লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের গ্লাইকোলিপিড লেখা হয়ে গেল। এবার লেখো নাম্বার 4, লাইপোপ্রোটিন। তোমার যে টেবিল আছে সেই টেবিল অনুযায়ী যৌগিক লিপিডের 4 নাম্বার হচ্ছে লাইপোপ্রোটিন। অনেক সময় লিপোপ্রোটিনও বলে, একই জিনিস। ইংরেজিতে LIPO, লিপো বা লাইপো। এটা তো বোঝাই যায়, এই টানের মধ্যে থাকবে যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে, এবার লেখো, প্রস্থেটিক গ্রুপ হিসেবে প্রোটিন যুক্ত থাকে। যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে প্রোটিন যুক্ত থাকে তখন তাকে লাইপোপ্রোটিন বলে। যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে প্রোটিন যুক্ত থাকে, যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে প্রোটিন যুক্ত থাকে তখন তাকে লাইপোপ্রোটিন বলা হয়। যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে প্রোটিন যুক্ত থাকে তখন তাকে লাইপোপ্রোটিন বলে। লিখছো? জি স্যার। আচ্ছা, দাঁড়ি সাথেই লেখো, প্রাণীর রক্তরস, প্রাণীর রক্তরস তারপরে ডিমের কুসুম, লেখা কি পরিষ্কার দেখা যায়? জি স্যার। জুম আউট করলে ভালো লাগে? এখন ভালো দেখায় না জুম করলে ভালো দেখায়? সমস্যা নাই স্যার, দুইটাতেই দেখা যায়। সমস্যা নাই, ঠিক আছে। নেট ভালো থাকলে সমস্যা হয় না কোনোটাতেই, আর নেট খারাপ থাকলে প্রত্যেকটাতেই সমস্যা। এখন মনে হয় নেট ভালো আছে। প্রাণীর রক্তরস, ডিমের কুসুম, দুধ ইত্যাদিতে প্রচুর পরিমাণে লাইপোপ্রোটিন পাওয়া যায়। প্রাণীর রক্তরস, ডিমের কুসুম, দুধ ইত্যাদিতে প্রচুর পরিমাণে লাইপোপ্রোটিন পাওয়া যায়। সাথেই লেখো কিউটিন, সুবেরিন,
কাইলোমাইক্রন, কিউটিন, সুবেরিন, কাইলোমাইক্রন ইত্যাদি লাইপোপ্রোটিনের উদাহরণ। কিউটিন, সুবেরিন, কাইলোমাইক্রন ইত্যাদি লাইপোপ্রোটিনের উদাহরণ। এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই কাইটিন এটার নাম শুনেছো কখনো? এখানে বললাম কিন্তু কিউটিন, জি এটা স্যার। কিন্তু CUTIN, এটা হচ্ছে কিউটিন। আর CHITIN কাইটিন, এটা হচ্ছে, এটা কোথায় শুনছো নামটা বলো তো? কাইটিন স্যার ওই যে স্যার বিভিন্ন ধরনের ছত্রাকের কোষ প্রাচীর দিয়া ওই হ্যাঁ, কাইটিন কোষ দিয়ে তৈরি, প্রাচীর। এখানে শুনছি। হ্যাঁ, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। কাইটিন হচ্ছে কিন্তু একটা পলিস্যাকারাইড, একটা শর্করা, হেটেরো পলিস্যাকারাইড। কাইটিন কিন্তু একটা শর্করা, কিন্তু কিউটিনটা কি? লাইপোপ্রোটিন। কিউটিন কিন্তু লাইপোপ্রোটিন, বাট কাইটিন কিন্তু হচ্ছে একটা শর্করা, হেটেরো পলিস্যাকারাইড। যে পলিস্যাকারাইডের মধ্যে বিভিন্ন রকমের মনোস্যাকারাইড থাকে তাকে হেটেরো পলিস্যাকারাইড বলে। তাহলে আমরা যৌগিক লিপিড শেষ করলাম। যৌগিক লিপিডের ভেতরে বোধহয় লাস্ট আইটেমটাই হচ্ছে তোমার লাইপোপ্রোটিন। তাহলে সেটা আমরা লিখলাম। এবার আমরা চলে যাব এই যে উদ্ভূত লিপিডের কাছে। 1 যদি হয় সরল লিপিড, 2 যদি হয় যৌগিক লিপিড, তাহলে 3 হবে উদ্ভূত লিপিড। আমাদের যে টেবিল আছে সেই টেবিলটা দেখো, এই যে সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড। সরল পড়া হলো, যৌগিক এখন পড়লাম, তাহলে বাকি থাকলো উদ্ভূত লিপিড, সেটা এখন শুরু করব। 3 নাম্বার উদ্ভূত লিপিড, ইংরেজিতে যেটাকে বলে 3 নাম্বার হচ্ছে উদ্ভূত লিপিড। ইংরেজিতে উদ্ভূত লিপিডকে বলা হয় লিপিড ডেরিভেটিভস। ডেরিভেটিভ কথাটা এসছে ডেরাইভ থেকে। ডেরাইভ মানে যেটা থেকে আহরণ করা হয়। DERIVE, ড্রাইভ একটা ইংরেজি শব্দ আছে, সেখান থেকে ডেরিভেটিভস কথা হচ্ছে। অর্থাৎ লিপিড থেকে সেটা আহরিত হয়েছে, উৎপন্ন হয়েছে, এরকম। ব্যাপারটা কিরকম? মনে করো এটা একটা সরল লিপিড, সে কারোর সাথে রাসায়নিক বিক্রিয়া করেছে, অথবা কোনো এনজাইমের কারণে, কোনো একটা এনজাইমের কারণে তার ভিতরে কোনো রাসায়নিক পরিবর্তন হয়েছে। এটা মনে করো একটা সরল লিপিড। অথবা মনে করো এটা একটা যৌগিক লিপিডও হতে পারে, সমস্যা নাই, এটা একটা যৌগিক লিপিডও হতে পারে। সেও হয়তোবা মনে করো কারোর সাথে বিক্রিয়া করেছে, অথবা কোনো একটা এনজাইম দ্বারা রাসায়নিকভাবে তার পরিবর্তন ঘটেছে। তাহলে এবার যে পদার্থ তৈরি হয়েছে এটা ঠিক লিপিড না, কিন্তু লিপিডের মতো, লিপিড জাতীয় যদি কোনো পদার্থ তৈরি হয়, লিপিড জাতীয় যদি কোনো পদার্থ তৈরি হয়। এত ঘুম আসতেছে কেন আমার? চোখ জ্বরে আসতেছে। যাই হোক, কোন সরল বা যৌগিক লিপিড যদি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বা কোনো রাসায়নিক পরিবর্তন শেষে লিপিড জাতীয় কোনো পদার্থে পরিণত হয়, তাহলে ওই লিপিড জাতীয় পদার্থটার নাম হবে উদ্ভূত লিপিড। তাহলে একটা সংজ্ঞা লিখতে হবে। উদ্ভূত লিপিড কথাটা লিখে হাইফেন দাও। 1 মিনিট, আমি একটু আসতেছি। সরি, তো যা বলছিলাম, এবার সংজ্ঞাটা লেখো, উদ্ভূত লিপিডের সংজ্ঞা লেখো। যখন কোন সরল বা যৌগিক লিপিড, যখন কোন সরল বা যৌগিক লিপিড রাসায়নিক বিক্রিয়া শেষে, যখন কোন সরল বা যৌগিক লিপিড
রাসায়নিক বিক্রিয়া শেষে লিপিড জাতীয় কোনো পদার্থে পরিণত হয় যখন কোনো সরল বা যৌগিক লিপিড রাসায়নিক বিক্রিয়া শেষে লিপিড জাতীয় কোনো পদার্থে পরিণত হয় তখন তাকে উদ্ভূত লিপিড বলে। ওই লিপিড জাতীয় পদার্থটাকে বলা হয় উদ্ভূত লিপিড। যখন কোনো সরল বা যৌগিক লিপিড রাসায়নিক পরিবর্তন শেষে বা রাসায়নিক বিক্রিয়া শেষে লিপিড জাতীয় কোনো পদার্থে পরিণত হয় তখন তাকে উদ্ভূত লিপিড বলে। যখন কোনো সরল বা যৌগিক লিপিড রাসায়নিক বিক্রিয়া শেষে লিপিড জাতীয় কোনো পদার্থে পরিণত হয় তখন তাকে উদ্ভূত লিপিড বলে। যখন কোনো সরল বা যৌগিক লিপিড রাসায়নিক বিক্রিয়া শেষে লিপিড জাতীয় কোনো পদার্থে পরিণত হয় তখন তাকে উদ্ভূত লিপিড বলে। একটা স্ক্রিনশট মারো তো ছেলেরা এবং মেয়েরা আলাদা আলাদা স্ক্রিনশট মেরে গ্রুপে দাও। আজকের ক্লাসে কারা কারা নাই তাদের ফাইন্ড আউট করতে হবে। ছেলে এবং মেয়েদের মধ্যে যারা অ্যাডমিন আছো স্ক্রিনশট নিয়ে গ্রুপে দাও, তারপরে গ্রুপে গিয়ে দেখো ক্লাসে কারা নাই তাদেরকে ফাইন্ড আউট করো প্লিজ। এবার যারা ক্লাস রেগুলার করবে না তাদেরকে মাসের প্রথমেই বাদ দিয়ে দিব। এর আগে তো 15-20 তারিখ পর্যন্ত ওয়েট করতাম, এবার তা করবো না। এবার যারা রেগুলার ক্লাস করবে না ওই মাসের শেষে এসে যে বলবে যে আমি ক্লাস করি নাই, তারপরে আমি লিভ নিলাম, এতদিন ক্লাস করে মাঝে মধ্যে ক্লাস করে মাঝে মধ্যে রেকর্ড দেখে তারপর শেষে মাসের শেষে পেমেন্ট না দিয়ে লিভ নেয়, এবার আর সেই সুযোগ দিব না। এবার 10 তারিখের মধ্যে যারা ক্লাস না করবে তাদেরকে ফাইন্ড আউট করে বাদ দিয়ে দিব। পড়লে 10 দিন ফাও পড়ো, 25 দিন ফাও পড়া তারপরে যখন বেতনের জন্য চাপাচাপি করবো তারপর সুন্দর চোরের মতো লিভ নিবে, সেই সুযোগ এবার আর দিব না। স্ক্রিনশট মারো, রেগুলার স্ক্রিনশট মারবা, আর যারা ক্লাস করে না তাদেরকে ফাইন্ড আউট করবা। আগামী পরপর 3টা ক্লাসে ফাইন্ড আউট করবা। 3টা ক্লাসের মধ্যে যারা পার্টিসিপেট না করবে তাদেরকে বাদ দিয়ে দিব, সোজা হিসাব। এবার আর ওই 20 তারিখ পর্যন্ত ওয়েট করবো না, 10 তারিখের মধ্যে বাদ দিয়ে দিব। স্যার উদ্ভূত কথাটির মানে কি? উদ্ভূত মানে হচ্ছে ওর ভেতর থেকে বের হয়ে এসেছে, ডেরাইভ করা হয়েছে, ওর ভেতর থেকে আহরণ করা হয়েছে, ওটা থেকে উৎপন্ন হয়েছে। উদ্ভূত মানে হচ্ছে উৎপন্ন, একটা লিপিড থেকে এটা উৎপন্ন হয়েছে, এই পদার্থটা লিপিড থেকে উৎপন্ন হয়েছে। উদ্ভূত মানে উৎপন্ন হওয়া। বুঝাতে পারি নাই? জি স্যার। যখন কোনো সরল বা যৌগিক লিপিড রাসায়নিক বিক্রিয়া শেষে লিপিড জাতীয় কোনো পদার্থে পরিণত হয় তখন তাকে উদ্ভূত লিপিড বলে। লিখছ? জি স্যার। ঠিক আছে, দাঁড়ি সাথে লেখো, সকল উদ্ভূত লিপিডে একাধিক, এটা একটা উদ্ভূত লিপিডের বৈশিষ্ট্য যে সব উদ্ভূত লিপিডে একাধিক, এই শব্দটা লেখো, আইসোপ্রেন, ব্র্যাকেটে লেখো C5H8 একক থাকে। এটা একটা গাঠনিক একক, এটা থাকবে সব উদ্ভূত লিপিডে। সব উদ্ভূত লিপিডে একের চেয়ে অধিক সংখ্যক আইসোপ্রেন একক থাকবে। সব উদ্ভূত লিপিডে একাধিক আইসোপ্রেন একক থাকে, এটা উদ্ভূত লিপিডের একটা নেচার। C5H8, তুমি চাইলে আইসোপ্রেনটা ব্র্যাকেটের মধ্যে আবার একটু ভেঙে দেখাতে পারো। আইসোপ্রেনটা হচ্ছে এরকম, CH2 লেখো, সাথে ব্র্যাকেট দিয়ে লিখতে থাকো। আইসোপ্রেন এককটা তুমি ব্র্যাকেটের মধ্যে পাশে লিখে দাও, CH2 ডাবল বন্ড অক্সিজেন, সরি ডাবল বন্ড কার্বন, অক্সিজেন না, CH2 ডাবল বন্ড কার্বন, এখানে CH3, আমরা জানি কার্বনের বন্ড 4টা, তারপরে CH, তারপরে হচ্ছে ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আইসোপ্রেন একক। 1 2 3 4 5, কার্বন আছে 5টা, হাইড্রোজেন হবে 8টা, দেখো 3 আর 2 5 6 আর 2 8, ঠিক আছে, এটা নাম আইসোপ্রেন একক। এই জিনিসটা থাকবে সব উদ্ভূত লিপিডে। তাহলে সংজ্ঞাটা এবার মানে লাইনটা কমপ্লিট হয়েছে এরকম, সকল উদ্ভূত লিপিডে একাধিক আইসোপ্রেন একক থাকে। আইসোপ্রেন এককটা আমরা এখানে দেখিয়ে দিলাম, C5H8। লিখছো সবাই, লিখতে পারছো? ঠিক আছে, এবার এই উদ্ভূত লিপিডের আবার প্রকারভেদ আছে, সেটা আমরা পড়বো।
তুমি দেখো তোমার টেবিলে আছে, ওই অনুযায়ী আমরা পড়বো। সাথে লেখো বিভিন্ন প্রকার উদ্ভূত লিপিড রয়েছে, যেমন বিভিন্ন প্রকার উদ্ভূত লিপিড রয়েছে, যেমন নাম্বার 1। প্রথমটা কি আছে তোমার টেবিলে বলো তো, আমার কাছে তো টেবিলটা নাই, দেখে একটু বলো। টারপিনয়েড। হ্যাঁ, এখানে আমি একটু বলি, তোমাদের বইয়ে কিন্তু ঝামেলা আছে, সেটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। আমি যেভাবে লেখাচ্ছি সেখানে সেরকম লিখবা। তোমাদের বইয়ে এটাকে তারপিনয়েড না লিখে তারপিন লিখতে পারে, তবে সেটা ঠিক না। তারপিন হচ্ছে তারপিনয়েডের আন্ডারে একটা উদাহরণ, আমি সেটা দিব। তো অনেক বইতে তারপিনয়েড লেখে নাই, লিখে রাখছে তারপিন, সেটা কিন্তু হবে না, তারপিনয়েডই লিখবা তোমরা। হাসানের বইতে বিশেষ করে এই কাজটা করছে। আসলে তারপিনয়েডের আন্ডারে তারপিন। আচ্ছা, তারপিনয়েড কথাটা লিখে আইপেন দাও, তারপিনয়েড। ইহা এক প্রকার তরল উদ্দায়ী। উদ্দায়ী মানে হচ্ছে রেখে দিলে উড়ে যাবে, যেমন পেট্রোলিয়াম বা অ্যালকোহল, তুমি খোলা জায়গায় রাখলে আস্তে আস্তে বাতাসে বাষ্পায়িত হয়ে উড়ে যায়, ঠিক সেরকম ইহা এক প্রকার তরল উদ্দায়ী এবং সুগন্ধযুক্ত, অ্যারোমেটিক, এর অ্যারোমা আছে, এবং সুগন্ধযুক্ত উদ্ভূত লিপিড। তাহলে প্রথম বৈশিষ্ট্যটাই বললাম, ইহা এক প্রকার তরল উদ্দায়ী এবং সুগন্ধযুক্ত উদ্দায়ী লিপিড। তরল, উদ্দায়ী এবং সুগন্ধযুক্ত। ইহা এক প্রকার তরল উদ্দায়ী এবং সুগন্ধযুক্ত উদ্ভূত লিপিড। দাড়ি। সাথেই লেখো এই প্রকার উদ্ভূত লিপিডে 2 থেকে 8টি, এই প্রকার উদ্ভূত লিপিডে 2 থেকে 8টি আইসোপ্রেন একক। এই প্রকার উদ্ভূত লিপিডে 2 থেকে 8টি আইসোপ্রেন একক এবং 10 থেকে 40টি কার্বন পরমাণু থাকে। এই যে C5H8, এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে আলটিমেটলি কিন্তু ওরকমেরই হয়, C10H16। সিটা হচ্ছে মুখ্য, এখানে কার্বন পরমাণুর সংখ্যা হয় 10 থেকে শুরু করে 40টা পর্যন্ত। যদি এটাকে কি বলা যায়, C5H8 দুইটা না থেকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে কার্বন হয়ে যাবে 15টা, এরকম আর কি। কার্বন পরমাণুর সংখ্যা থাকে 10 থেকে 40টা, আর আইসোপ্রেন একক থাকে 2 থেকে 8টা। এই প্রকার উদ্ভূত লিপিডে 2 থেকে 8টি আইসোপ্রেন একক এবং 10 থেকে 40টি কার্বন পরমাণু থাকে। লিখছ? জি স্যার। এই প্রকার উদ্ভূত লিপিডে 2 থেকে 8টি আইসোপ্রেন একক এবং 10 থেকে 40টি কার্বন পরমাণু থাকে। এবার লেখো পুদিনা পাতায়, পাতার লেখো পুদিনা পাতা। পুদিনা পাতা চেনো না? চায়ের সাথে খায়, অনেক সময় সালাদে খায়। হ্যাঁ, পুদিনা পাতার মেনথল, পুদিনা পাতার ভেতরে পাওয়া যায় মেনথল। মেনথল একটা এমন জিনিস, এটা খুব দরকার ইদানিং। এটা পেস্টের মধ্যে দেয়, একটু যে ইয়ে লাগে ঠান্ডা ঠান্ডা ঝাল ঝাল, চকলেটের ভেতরে দেয়, পাউডারের ভেতরে দেয়। সাবানও আছে স্যার, হ্যাঁ সাবানও আছে স্যার মেনথলের। হ্যাঁ, সাবানেও দেয়, হ্যাঁ, আইস কুল যত কিছু আছে তার মধ্যে দেয়। এটা কিন্তু আহরণ করে পুদিনা পাতা থেকে। লেখো পুদিনা পাতার মেনথল। তারপরে পাইন, একটা গাছ আছে পাইন গাছ, এটা আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, কম পাওয়া যায়, একটা নগ্নবীজী উদ্ভিদ। এটা শীত প্রধান দেশে বেশি জন্মে, খুব সরু সরু চুলের মতো পাতা। আমি নগ্নবীজী যখন পড়াবো তখন ছবি দেখাবো। সেই পাইন গাছের ভেতর থেকে একটা তেল বের করে, পাইন তেল বলে। তবে পাইন তেলটা হচ্ছে তো এমনি লোকালি বলা হয়, কিন্তু এটার
নাম হচ্ছে পাইনিন। পাইনিন, এই যে দেখো, এটা কিন্তু একটা টারপিনয়েড। তাহলে লেখো পাইন গাছের পাইনিন, কমা, তোমরা দেখবা লেবুর উপরে কিন্তু একটা তেলতেলে ভাব আছে। লেবুর যে খোসাটা, সেটা কমলা লেবু হোক বা পাতি লেবু হোক, সেইখানে কিন্তু একটা উপাদান আছে, এক ধরনের টারপিনয়েড। সেই টারপিনয়েডের নাম হচ্ছে লেমোনিন। লেমোনিন, LEMONIN, লেমোনিন। তাহলে কি কি উদাহরণ দিলাম? পুদিনা পাতার মেনথল, কমা, পাইন গাছের পাইনিন, এবং লেবুর, এখানে লেবুতে দরকার নাই, লেবুর লেমোনিন ইত্যাদি টারপিনয়েড জাতীয় উদ্ভূত লিপিড। পুদিনা পাতার মেনথল, পাইন গাছের পাইনিন, লেবুর লেমোনিন ইত্যাদি টারপিনয়েড জাতীয় উদ্ভূত লিপিড। দাঁড়ি সাথে লেখো উল্লেখ্য যে পাইনিন পরিশোধন করে, মানে রিফাইন করে বাণিজ্যিক তারপিন তৈরি করা হয়। এই যে বাজারে তারপিন বিক্রি হয়, সেটা এই পাইনিন থেকে তৈরি করা হয়, যেটা তোমার রং এবং বার্নিশের কাজে ব্যবহার করা হয়। তারপিন রংটাকে পাতলা চকচকে করার জন্য ব্যবহার করা হয়। তাহলে লেখো উল্লেখ্য যে পাইনিন পরিশোধন করে বাণিজ্যিক তারপিন তৈরি করা হয়। 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 লিখছ? জি স্যার। ঠিক আছে, এবার লেখো উদ্ভূত লিপিডের আন্ডারে রোমান 1 লিখলা টারপিনয়েড। এবার রোমান 2 বলো কি আছে, দেখো টেবিল দেখে বলো আমাকে। টেবিলটা বের করো, প্রথমেই টেবিল দিছি লিপিডের, সেটা বের করো। ক্যারোটিনেট স্যার, ক্যারোটিনেট, স্টেরয়েড, রাবার। ক্যারোটিনয়েড, হ্যাঁ। এই টেবিল নাই নাকি সবার কাছে? সবার কাছে প্রথমে যে টেবিলটা দিছি এটা আছে তো? হ্যাঁ আছে। জি স্যার। ক্যারোটিনয়েড লিখে হাইফেন দাও। লেখো উদ্ভিদে প্রাপ্ত কমলা বর্ণের রঞ্জক পদার্থ ক্যারোটিন। ব্র্যাকেটে লেখো C40H56। উদ্ভিদে প্রাপ্ত কমলা বর্ণের রঞ্জক পদার্থ ক্যারোটিন এবং লাল বর্ণের রঞ্জক পদার্থ, না সরি লাল না, হলুদ এবং হলুদ বর্ণের রঞ্জক পদার্থ, সরি ভুল হয়েছে, হলুদ বর্ণের রঞ্জক পদার্থ জ্যান্থোফিল। ব্র্যাকেটে লেখো C40H56O, একটা অক্সিজেন শুধু বেশি, আর কিছু না। তাতেই দেখো রং চেঞ্জ, একটা রং কমলা আর একটা রং হলুদ। তাহলে আবার বলছি, উদ্ভিদে প্রাপ্ত কমলা বর্ণের রঞ্জক পদার্থ ক্যারোটিন এবং হলুদ বর্ণের রঞ্জক পদার্থ জ্যান্থোফিল কে, কয়কারে কে, এরকম। উদ্ভিদে প্রাপ্ত কমলা বর্ণের রঞ্জক পদার্থ ক্যারোটিন
এবং হলুদ বর্ণের রঞ্জক পদার্থ জ্যান্থোফিল কে একত্রে ক্যারোটিনয়েড বলা হয়। ওই দুইটা রঞ্জককে একসাথে বলা হয় ক্যারোটিনয়েড। উদ্ভিদে প্রাপ্ত কমলা বর্ণের রঞ্জক পদার্থ ক্যারোটিন C40H56 এবং হলুদ বর্ণের রঞ্জক পদার্থ জ্যান্থোফিলকে একত্রে ক্যারোটিনয়েড বলে। লিখতে পারছো? উদ্ভিদে প্রাপ্ত কমলা বর্ণের রঞ্জক পদার্থ ক্যারোটিন এবং হলুদ বর্ণের রঞ্জক পদার্থ জ্যান্থোফিল কে একত্রে ক্যারোটিনয়েড বলে। দাড়ি সাথেই লেখো এছাড়াও ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে ক্যারোটিনয়েড জাতীয় পদার্থ। এরাও ক্যারোটিনয়েড জাতীয় পদার্থ। এছাড়াও ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, বাকিরা নাই কিন্তু। ভিটামিন বি কিন্তু এর মধ্যে নাই, সিও নাই, তারা কিন্তু না। যাদের নাম বলা হলো এখানে ভিটামিন এ, ডি, ই এবং কে ক্যারোটিনয়েড জাতীয় পদার্থ। এরা হচ্ছে ক্যারোটিনয়েড জাতীয় পদার্থ। ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন কে ক্যারোটিনয়েড জাতীয় পদার্থ। দাড়ি এবার এই যে ক্যারোটিন, এটা নিয়ে একটা তথ্য একটু আমি বলবো। প্রয়োজন বোধে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো, একটা থার্ড ব্র্যাকেট দাও। এই যা লিখছো তার শেষে একটা থার্ড ব্র্যাকেট দাও। থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো মানব দেহের জন্য ক্যারোটিন খুব গুরুত্বপূর্ণ। ব্র্যাকেটের মধ্যে লেখো মানব দেহের জন্য ক্যারোটিন খুব গুরুত্বপূর্ণ। দাড়ি মানবদেহের জন্য ক্যারোটিন খুব গুরুত্বপূর্ণ। দাড়ি সাথেই লেখো দুই প্রকার ক্যারোটিন রয়েছে, যথা আলফা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন। এগুলো এমসিকিউতে দিতে পারে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে যাচ্ছি। মানবদেহের জন্য ক্যারোটিন খুব গুরুত্বপূর্ণ। দুই প্রকার ক্যারোটিন রয়েছে, যথা আলফা ক্যারোটিন ও বিটা ক্যারোটিন। দাড়ি সাথেই লেখো রঙিন শাকসবজি এবং ফলমূলে প্রচুর বিটা ক্যারোটিন পাওয়া যায়। রঙিন শাকসবজি যেমন মনে করো লাল শাক, অথবা মনে করো ডাটা শাক, রঙিন যেগুলো আর কি। তারপর হচ্ছে গাজর, পেঁপে, এই ধরনের রঙিন যেগুলো শাকসবজি আমরা খাই, যে যাদের রং কিছুটা হলুদ টাইপের, কিছুটা লাল টাইপের, কিছুটা কমলা টাইপের, এগুলোর কথা বলা হচ্ছে। লেখো রঙিন শাকসবজি এবং ফলমূলে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায়, যা খাদ্য হিসেবে মানবদেহে প্রবেশের পর রঙিন শাকসবজি এবং ফলমূলে প্রচুর বিটা ক্যারোটিন পাওয়া যায়, যা মানবদেহে প্রবেশের পর ভিটামিন এ তে রূপান্তরিত হয়। মানবদেহে প্রবেশের পর ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ক্যারোটিন মানবদেহের জন্য খুব গুরুত্বপূর্ণ। দুই প্রকার ক্যারোটিন রয়েছে, যথা আলফা ক্যারোটিন ও বিটা ক্যারোটিন। রঙিন শাকসবজি এবং ফলমূল, বলো কি ব্যাপার? মিউট করো না কেন? আনমিউট কেন?
পুরো লাইনটা আমি আবার বলছি, মিলাও। ব্র্যাকেটের ভিতরে যেটা লিখতে বলছি সেটা আবার বলছি, মিলাও। বলছি যেটা যে ক্যারোটিন মানবদেহের জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্র্যাকেটের ভিতরে যেগুলো লিখবা, থার্ড ব্র্যাকেটের ভিতরে 2 প্রকার ক্যারোটিন রয়েছে, যথা আলফা ক্যারোটিন ও বিটা ক্যারোটিন। রঙিন শাকসবজি এবং ফলমূলে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায়, যা খাদ্য হিসেবে মানবদেহে প্রবেশের পর ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন এ তে রূপান্তরিত হয়। বিটা ক্যারোটিনটা রূপান্তরিত হয় ভিটামিন এ তে, দাঁড়ি। এবার কি বলবো দেখো, ওই ব্র্যাকেটের মধ্যেই লিখবা, কিন্তু ব্র্যাকেট ক্লোজ করবা না, আমি বলার পরে ক্লোজ করবা। এবার সাথী লেখো, ভিটামিন এ, ভিটামিন এ আমাদের চোখের রেটিনায় বিদ্যমান রড কোষ এর, আমাদের চোখের রেটিনায় বিদ্যমান রড কোষ এর, ভিটামিন এ আমাদের চোখের রেটিনায় বিদ্যমান রড কোষ এর স্যার আসতেছি 5 মিনিট, 5-10 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ, একটু আলাপ শুরু করেন, আলোচনা শুরু করেন, এই 5-7 মিনিটের মধ্যে আসতেছি। কি বলছিলাম? ভিটামিন এ রড কোষ এর রোডোপসিন রঞ্জক পদার্থ তৈরি করে। ভিটামিন এ আমাদের চোখের রেটিনায় বিদ্যমান রড কোষ এর রোডোপসিন রঞ্জক পদার্থ তৈরি করে। ভিটামিন এ আমাদের চোখের রেটিনায় বিদ্যমান রড কোষ এর রোডোপসিন রঞ্জক পদার্থ তৈরি করে। ভিটামিন এ এর অভাবে, ওই ব্র্যাকেটের মধ্যেই, ভিটামিন এ এর অভাবে রড কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাতকানা রোগ দেখা দেয়। ভিটামিন এ এর অভাবে, ভিটামিন এ এর অভাবে রড কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাতকানা রোগ দেখা দেয়। ভিটামিন এ এর অভাবে রড কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাতকানা রোগ দেখা দেয়। এবার ব্র্যাকেট ক্লোজ করো। ভিটামিন এ এর অভাবে রড কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাতকানা রোগ দেখা দেয়। লিখতে পারছো? ভিটামিন এ এর অভাবে রড কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাতকানা রোগ দেখা দেয়। তাহলে পুরো ব্র্যাকেটের মধ্যে কি কি লিখলাম? ক্যারোটিন মানবদেহের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 প্রকার ক্যারোটিন আছে, যথা আলফা ক্যারোটিন ও বিটা ক্যারোটিন। রঙিন ফলমূল এবং শাকসবজিতে প্রচুর বিটা ক্যারোটিন পাওয়া যায়, যা খাদ্য হিসেবে মানবদেহে প্রবেশের পর ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন এ চোখের রেটিনায় বিদ্যমান রড কোষ এর রোডোপসিন রঞ্জক পদার্থ তৈরি করে। ভিটামিন এ এর অভাবে রড কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাতকানা রোগ দেখা দেয়। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করে আরেকটা কথা লেখো ওই ক্যারোটিনয়েডের ভেতরে। ক্যারোটিনয়েড জাতীয় উদ্ভূত লিপিডে, ক্যারোটিনয়েড জাতীয় উদ্ভূত লিপিডে 8টি আইসোপ্রেন একক, এটা আগেই লেখা উচিত ছিল, আমার খেয়াল ছিল না। ক্যারোটিনয়েড জাতীয় উদ্ভূত লিপিডে 8টি আইসোপ্রেন একক এবং 40টি কার্বন পরমাণু থাকে। ক্যারোটিনয়েড জাতীয় উদ্ভূত লিপিডে 8টি আইসোপ্রেন একক এবং 40টি কার্বন পরমাণু থাকে। ক্যারোটিনয়েড জাতীয় উদ্ভূত লিপিডে 8টি আইসোপ্রেন একক এবং 40টি কার্বন পরমাণু থাকে। লিখছ? আজকে এইটুকুই, আমার একটা জরুরি মিটিং আছে, আমার মনে ছিল না। এটা আমি রেকর্ড দিবনে পরে, আজকে আর আমি সময় দিতে পারবো না, আজকে একটু 10-15 মিনিট আগেই আমার যাওয়া লাগলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।